আমি এখন যেই শহরে, এই শহরের নাম ফোশান, এবং এই শহরের নাম হয়তো আপনারা কখনো শুনেন নাই, বাট এই শহরটা আপনারা সবাই চেনেন, কারণ এই শহরেই কুংফু ব্যাপারটা আবিষ্কার হয়েছে। শুধু রেগুলার কুমফু না, কুমফুর যত ভ্যারিয়েন্ট আছে, মানে মারামারিকে যে একটা আর্ট বানানো সম্ভব এবং মারামারিকে যে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, ওই ব্যাপারটাই আবিষ্কার করছে এই গ্রামের মানুষ। আপনারা জানতেন নাকি জানি না, আজকের আগে আমি জানতাম না যে কুমফু কিন্তু আসলে দুই রকম পৃথিবীতে। একটা হলো নর্দার্ন কুমফু এবং আরেকটা হলো সাউদার্ন কুমফু। নর্দার্ন হলো শাওলিন টাইপ, যেটার মধ্যে অনেক লাফালাফি থাকবে, যেটার মধ্যে অনেক মারামারি থাকবে, উঁচা উঁচা জায়গা থেকে লাফ দিবে, পা ইউজ করবে অনেক, এই টাইপ জিনিসপত্র যেগুলো, সেগুলোকে বলে নর্দার্ন কুমফু। আর সাউদার্ন কুমফু হলো খুব ক্লোজ কমব্যাট যেগুলো হয়, মানে একদম কাছে শুধু হাত ইউজ করব, তাও হাত পুরো এক্সটেন্ড করব না, ছোট্ট জায়গার মধ্যে যে মারামারিটা করা হয় ওইটাকে বলা হয় সাউদার্ন কুমফু। কাহিনীটা খুবই ইন্টারেস্টিং, আপনাদের ভালো লাগবে শুনে। আজকে থেকে প্রায় 1500 বছর আগে এক বুদ্ধিস্ট মঙ্ক চায়নায় আসছিল, এবং বুদ্ধিস্ট মঙ্ক চায়নায় এসে একটা জায়গায় আশ্রয় নেয়, যে জায়গাটা একটা মনেস্টারির মতো, সো একটা টেম্পল ছিল এখানে, ওইরকম একটা জায়গা, বেশ স্পিরিচুয়াল একটা জায়গা। যে জায়গায় উনি আশ্রয় নেয় ওই জায়গাটার নাম ছিল শাওলিন। তো এই মঙ্ক তো বিদেশ থেকে আসছে, এই মঙ্ক এসে যখন শাওলিনে আশ্রয় নেয় তখন উনি খেয়াল করে দেখে যে শাওলিনে এক্সিস্টিং যত মঙ্করা আছে সবাই ফিজিক্যালি অনেক দুর্বল। হ্যাঁ, ওরা চাইলে ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করতে পারে, হ্যাঁ ওরা না খায় অনেকক্ষণ থাকতে পারে, বাট ফিজিক্যালি বেশ দুর্বল। ওদেরকে যদি বলা হয় 2 মাইল হাঁটতে পারে না, অনেক সময় মনিস্টারির নিচের থেকে উপর পর্যন্ত উঠতে ওদের অনেক সময় লেগে যেত, কারণ ফিজিক্যালি কেউই ফিট ছিল না। তো এরপরের 1000 বছর, 100-200 বছর না, 300-400 বছর না, 1000 বছর ধরে এই যে মঙ্কটা আসছিল, এ একটা মিশন হাতে নেয় যে কিভাবে আমি মঙ্কদের ফিট করব। অবভিয়াসলি উনি তো মরেই যায়, বাট ওনার শিষ্য যারা ছিল তারা এই ট্রেডিশনটা কন্টিনিউ করতে থাকে, এবং আজকের দিনে আমরা যে শাওলিন কুমফু ব্যাপারটা চিনি, এই জিনিসটা আবিষ্কার এই জন্যই করা হয়েছিল, কারণ যেন মঙ্করা ফিট থাকতে পারে। তো শাওলিন চলতেছে খুব ভালো, পরের 1600 বছর খুব আরাম করে শাওলিন শিখছে, মঙ্করা সবাই ফিট হয়েছে, এরা সবাই লাফালাফিতে এক্সপার্ট হয়েছে, লাথি টাথি দেওয়ার ব্যাপারে এক্সপার্ট হয়েছে, খুবই ভালো। কিন্তু তারপর মিং ডাইনেস্টির পতন হয়। মিং ডাইনেস্টির যখন পতন হয় তখন এই মঙ্কদেরকে পালায় যেতে হয়। তো ওই মঙ্কদের একটা বড় অংশ পালায়, আমি এখন যে জায়গায় বসে আছি, এই টেম্পল আমার পিছনে আপনারা দেখতেছেন ফোশান টেম্পল, এখানে চলে আসে, এই পুরো শহরটাই, টেম্পলের ভিতর না, এই পুরো শহরটায় চলে আসে ওই মঙ্কদের একটা বড় অংশ। তো এই মঙ্কদের একটা বড় অংশ চলে আসে যখন এই গ্রামে, তখন এটা পুরো গ্রাম, ওরা দেখে যে গ্রামের ভিতরে আসলে রাস্তা অনেক ছোট, সেরকম জায়গা নাই। তো এই জিনিস, ওরা তো অনেক মানে দূরে শাওলিনে থাকতো, ওদের জায়গার কোনো অভাব ছিল না, লাফালাফি করতে পারতো, মারামারি করতে পারতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু ফোশানে এসে ওরা দেখে যে আসলে 2 হাত এই পাশে 2 হাত ওই পাশে, এর থেকে বেশি জায়গা আসলে নাই, বাসাগুলোও ছোট, রাস্তাগুলোও ছোট, ইনফ্রাস্ট্রাকচার বলতে তেমন কিছু নাই, ঘোরা যাইতে পারে না রাস্তা দিয়ে। তো ওই সময় কিছু মঙ্ক ভাবে যে ঠিক আছে, আমরা শাওলিন কুমফু শিখছি ভালো, বাট এই জায়গার জন্য শাওলিন কুমফু আসলে প্র্যাকটিক্যাল না, এই জায়গায় আমরা লাফালাফি পা ইউজ এসব করতে পারবো না, সো আমরা আরেকটা ভ্যারিয়েশন বানাই যেখানে কোনো লাফালাফি থাকবে না, নড়াচড়া থাকবে না, এক জায়গায় দাঁড়ায় বা খুব কম জায়গার মধ্যে থেকে কিভাবে আমরা সেলফ ডিফেন্স এবং মার্শাল আর্টের আরেকটা ভ্যারিয়েশন বের করতে পারি। ওই সময় যে জিনিসটা আবিষ্কার হয় ওইটাকে বলা হয় নর্দার্ন কুমফু, যেটা ক্লোজ কমব্যাট কুমফু, যেটা পায়ের কোনো ব্যবহার করা হয় না, জাস্ট হাত ইউজ করে মারামারি করা হয়। আপনি কাহিনীটা দেখেন, ওই সময় ফোশানও আস্তে আস্তে ডেভেলপ করতেছে, এবং ফোশান যেহেতু একদম পার্ল নদীর পাশে অবস্থিত, অনেক বাণিজ্য হইতো এই এলাকায়। তো এখানে যখন বাণিজ্য হইতো তখন এই বাণিজ্য করতে বিভিন্ন মানুষজন আসতো। এই মানুষজন, ব্যবসায়ীরা, ওরা ফিগার আউট করে যে হ্যাঁ, এখানে তো দেখি এখন অনেক মঙ্ক আসছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, যারা মারামারি খুব ভালো পারে। তো আমরা একটা কাজ করি, আমরা এদের কয়েকজনকে হায়ার করি আমাদের বিজনেসের নিরাপত্তা দেওয়ার জন্য। তো এরা হায়ার করা শুরু করে। মঙ্করা কিছুদিনের মধ্যেই টের পায় যে এনাফ মঙ্ক নাই নিরাপত্তা দেওয়ার মতো, অনেক ব্যবসা, অনেক দোকান, প্রত্যেকটাই নিরাপত্তা দিতে অনেক মানুষ দরকার, এত কুমফু শেখা মানুষজন নাই আমাদের এই গ্রামের ভিতরে। তো কিছু বুদ্ধিমান ব্যবসায়ী মঙ্ক, এরা বিভিন্ন স্কুল খোলা শুরু করে মার্শাল আর্ট শেখানোর জন্য, এবং সেই যে শুরু ভার্সেস আজকের দিন, ফোশান হয়ে গেছে মার্শাল আর্ট শেখার জন্য দুনিয়ার সবচেয়ে বিখ্যাত জায়গা। ওই যে স্কুলগুলা খোলা হয়েছিল, সেই স্কুলগুলা এখনও চলতেছে। ওই স্কুলগুলায় আপনাদের পরিচিত
আপনাদের পরিচিত বলতে আপনারা চিনেন, এরকম অনেক মানুষ পড়ছে, শিখছে মার্শাল আর্ট, এবং তারপরে তারা পুরো দুনিয়ায় ছড়ায় গেছে এবং মার্শাল আর্টকে বোথ সাউদার্ন অ্যান্ড নর্দার্ন, শাওলিন এবং নন শাওলিনকে পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয় করছে ওই স্কুলগুলোর বিভিন্ন স্টুডেন্টরা। আমার সামনে আপনারা দেখতেছেন খুব সুন্দর একটা দেয়াল, এবং এই দেয়ালে অনেক কিছু লেখা, প্রত্যেকটা লেখাই এক একটা মার্শাল আর্টের ট্যাকটিকের হিস্ট্রি। সো আয়রন ফিস্ট ব্যাপারটা কিভাবে আবিষ্কার হয়েছে, তারপর শ্যাডোলেস কিক, আমি এত তাড়াতাড়ি লাথিটা দিব যে আমার ছায়া যাওয়ার আগেই আমার পা আবার ফেরত চলে আসবে, ওই ব্যাপারটা কিভাবে কে আবিষ্কার করছে, পুরো হিস্ট্রিগুলো এই দেওয়ালে খুব সুন্দর করে লেখা আছে। আমি যদি আপনাদেরকে বলি যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মার্শাল আর্টিস্ট, মারামারি করে ফেমাস এই লোকের নাম কি, আমি শিওর আপনারা বলবেন ব্রুস লি। এবং ব্রুসলির জন্ম কিন্তু ফোশানে না, ব্রুসলির বাবার জন্ম ফোশানে। ব্রুসলির জন্ম হয়েছিল আমেরিকায়, এটা আবার আলাদা স্টোরি, ওই স্টোরিতে আমরা আজকে না যাই। ওর মা যখন প্রেগনেন্ট ছিল তখন ওরা আমেরিকায় চলে যায়, এবং আমেরিকায় তখন ওই যে বার্থ রাইট সিটিজেন হওয়ার ব্যাপারটা ছিল, যেটা ট্রাম্প এসে সরাইছে, ওই হিসাব অনুযায়ী ব্রুসলি তখন আমেরিকার সিটিজেন হয়েছে। শুরুর দিকে কিছুদিনও আমেরিকায় ছিল, এরপরে ও হংকং চলে যায়, এবং তারপরে ওর বাবা ওকে বলে যে না, তোমার আবার তোমার রুটে ফেরত আসতে হবে, এবং তারপরে ও ফোশান চলে আসে, এসে একটা মার্শাল আর্ট স্কুলে ভর্তি হয়, এবং তারপরের 15 বছরের মতো ও শুধু মার্শাল আর্ট শিখে, আর কোনো কিছু করে না। এবং ব্রুসলি একটা ব্যাপার আবিষ্কার করে যে হোয়াট ইফ আমি নর্মাল মার্শাল আর্ট যেগুলো স্কুলে শিখতেছি এইটার সাথে নিজের কিছু অ্যাঙ্গেল যুক্ত করি। সো মার্শাল আর্টের ভিতরে সাধারণত বক্সিং ছিল না, এটা আমি ইনক্লুড করলে কেমন হয়, এইটাই বিভিন্ন জিনিসও যখন ইনক্লুড করা শুরু করে তখন একটা খিচুড়ি টাইপ মার্শাল আর্ট বানায়, যেই ব্যাপারটাই ব্রুসলি মার্শাল আর্ট হিসেবে জনপ্রিয় হয়েছে পরে। এবং তারপরে তো আমেরিকা চলে যায়, সিনেমা টিনেমায় পার্টিসিপেট করা শুরু করে, এবং মার্শাল আর্ট কুংফু ব্যাপারটাকে গ্লোবালি এস্টাবলিশ করার জন্য ও যত অবদান রাখছে আর কোনো মানুষ মনে হয় অত অবদান রাখে নাই। মার্শাল আর্টের হিস্ট্রিটা আসলে খুবই ইন্টারেস্টিং। একটা ডাক্তার ছিল, এবং সেও ওই যে শাওলিন থেকে পালায় যারা আসছিল তাদের একজনের ছেলে ছিল, এবং সে নর্মালি ডাক্তার হয়েছে, বাট যেহেতু তার বাবা কুংফু নিয়ে অনেক বেশি এক্সপার্ট ছিল, সো সে কুংফুও শিখতো, বাট পাশাপাশি সে ডাক্তারও হয়েছে। তো ইভেনচুয়ালি যে সে যেহেতু একটা খুব রেয়ার কম্বিনেশন, সে একই সাথে কুংফু ব্যাপারে এক্সপার্ট তার বাবার কারণে, এবং একই সাথে সে ডাক্তারও, সে খুব ভালো মতো ফিগার আউট করে যে বডির কোন জায়গায় মারলে কি হয়, কোন জায়গায় খোঁচা দিলে কি হয়, কোন জায়গায় চাপ দিলে কি হয়, যেহেতু মানে ডাক্তার প্লাস সে তার বাবা শাওলিন কুংফুর জনকদের একজন। তো এই দুই কম্বিনেশন মিলায় সে যখন প্র্যাকটিস করা শুরু করে তখন দেখা যায় যে এই পুরা ফোশান শহর বলেন বা পুরা দুনিয়ায় বলেন, তার থেকে ভালো কুংফু আর কেউ পারে না। এবং আস্তে আস্তে সে হয়ে যায় দ্য ফাদার অফ কুংফু। অনেকেই ভাবে যে ব্রুসলি মনে হয় ফাদার অফ কুংফু, নতুন দিনের বাচ্চা কাচ্চারা ভাবে যে জ্যাকি চ্যান মনে হয়, বাট না, অ্যাকচুয়ালি এরা কেউই না। যে লোকের কথা আমি এখন বললাম সে হইল গিয়া ফাদার অফ কুংফু, এবং বাকি যত লিনিয়েজ আসছে সব হলো বিভিন্ন স্কুলে, ওই যে শাওলিনের বিভিন্ন মাস্টাররা গেছিলো, তারা বিভিন্ন স্টুডেন্ট বানাইছে, সেই স্টুডেন্টরা তারপরে পুরা দুনিয়ায় চলে যেয়ে কুংফু ব্যাপারটাকে জনপ্রিয় করছে আস্তে আস্তে। চায়নায় কিন্তু এই কুংফুর যে মাস্টারগুলো ছিল তাদেরকে অসম্ভব রেসপেক্ট দেওয়া হয়, কারণ তারা পুরো জিনিসটা খুব যত্ন করে করছে। এটা নর্মাল একটা বডিগার্ড আমি বিভিন্ন বিজনেসের ওখানেই শেষ ওরকম হয়ে যেতে পারতো, কিন্তু ওরা এটা করে নাই। ওরা এটার মধ্যে খুবই মানে এই যে এথিক্যাল এডুকেশন মিশাইছে, কখন মারামারি করা উচিত, কখন মারামারি করা উচিত না, কখন উঠা উচিত, কখন ঘুমানো উচিত, কি খাওয়া উচিত, এত কিছু ইনক্লুড করছে। এবং এই যে গুরু শিষ্য কালচারটা, যে আমার যিনি গুরু তিনি যা বলবে আমি তাই করব, আমি তার শিষ্য, মাস্টার সবার থেকে সব কিছু থেকে উপরে, এই যে পুরা ট্রেডিশনগুলা, এগুলো সব কিন্তু মেইনলি এই মার্শাল আর্টেরই বিভিন্ন ভ্যারিয়েশন থেকে আসছে। এর আগে পৃথিবীতে এই ব্যাপারগুলো ছিল না। গত আধা ঘন্টা ধরে আমি লায়ন ড্যান্স দেখছি, এত শব্দ, কেমন মাথা ভন ভন করতেছে, বাট বেশ ইন্টারেস্টিং এবং বেশ কিউটও, যতক্ষণ পর্যন্ত না আপনি এই ব্যাপারটা ভাবতেছেন যে ভিতরে দুইটা মানুষ আছে এবং মানুষগুলো হয়তো অত হ্যাপি না এই ব্যাপার করে, বাট ওটা যদি আপনি ইমাজিন না করেন, ওভারঅল জিনিসটা বেশ ইন্টারেস্টিং, অনেকটা সার্কাস টাইপ। লায়ন ড্যান্সের ইনসেপশনটাও খুব মানে চমকপ্রদ একটা গল্প। চায়নায় কিন্তু সিংহ নাই, কখনো ছিল না। তো সিল্ক রোড দিয়ে যখন বাণিজ্য হইতো
তখন ওই সিল্ক রোড দিয়ে বাণিজ্য করতে যারা আসতো, ধরেন ভারতীয় অঞ্চল থেকে বা পারস্য থেকে, যখন মানুষজন সিল্ক রোড দিয়ে বাণিজ্য করতে চায়নায় আসতো, এরা এসে গল্প বলতো যে আমাদের ওইখানে একটা প্রাণী আছে, নাম হইল সিংহ। এই প্রাণীর এরকম কেশর আছে, আবার মানে মেলদের কেশর থাকে, ফিমেলদের কেশর থাকে না, এরকম কাহিনী টাহিনী বলতো। তো চায়নার মানুষ ওইটার সাথে নিজেদের ইমাজিনেশন মিশায়, এবং ওরা অনেক বাড়ায় বলতো, পারস্য থেকে ভারতীয় অঞ্চল থেকে যারা যারা আসতো তারা অনেক বাড়ায় বলতো যে সিংহ এই করতে পারে, সিংহর মুখ থেকে আগুন বাইর হয়, এই হয় সেই হয় ইত্যাদি। সো ওই সবের সাথে চায়নার মানুষরা নিজেদের কল্পকাহিনী মিশায় ওরা একটা ক্রিয়েচার বানাইলো যে এই ক্রিয়েচার মনে হয় নাচতে পারে। তো ওরা এই যে ব্যাপারটা বানাইলো যে লায়ন, এই লায়ন নাচতে পারে, এই লায়নের মুখ থেকে আগুন বাইর হয় ইত্যাদি ইত্যাদি, এই পুরো ব্যাপারটা মিলে লায়ন ড্যান্স বিষয়টা এস্টাবলিশ হয়ে গেল চাইনিজ ট্রেডিশনে। যারা লায়ন ড্যান্স আবিষ্কার করছে তারা কিন্তু কখনো সিংহ দেখে নাই, বাট তারা ওটাই আবিষ্কার করলো যে না, এখন থেকে আমরা এরকম লায়নের মতো সাজবো, এবং তারপর লায়ন যা করে বলে আমরা শুনছি ওইসব জিনিস আমরা করার চেষ্টা করব, নাচা, তারপরে গান গাওয়া ইত্যাদি ইত্যাদি, যেগুলো কোনো কিছুর সাথে আসলে রিয়েলিটির তেমন কোনো সম্পর্ক নাই। বাট ওই যে শুরু হয়েছে ওখান থেকে আজকে পর্যন্ত লায়ন ড্যান্স চায়নায় চলে গিয়ে আসতেছে।